ছেলের একটা হাসি-খুশি, সে ট্রেনের একটা পাশে সে খেলছে। তখন হামজা ট্রেনের একটা দিকে বসে এবং সেখান থেকে সে মুখ পুরো ঘুরিয়ে নিয়েছিল। ঠিক আছে? তো এখানে একটা ডিটেইলস কিন্তু লক্ষ্য করা যায় এবং এখানে এই প্রসেসটাকে ৩ বার কিন্তু শুট করা হয়েছে। হ্যালো গাইস, সিনেমাটা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে চলেছি, যেটা হচ্ছে ধুরন্ধর দ্য রিভেঞ্জেরই পিক ডিটেলস পার্ট 2। Lock the metal leaf, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. তো ভিডিও শুরুর আগে কিছু কথা বলতে চাই, যে যারা যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে যে ওনলি আর স্যাডলি আমি আমার একটা ফিলিংসটা শেয়ার করছি তোমাদের গাইজ, যে তারা ম্যাক্সিমাম আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং কি কমেন্ট শেয়ার বাদ দাও, লাইক সাবস্ক্রাইব কিন্তু করে। হয়ে গেল আমি ভিডিও করছি, তো মাত্র সাবস্ক্রাইব হচ্ছে 20+, ভিউজ হচ্ছে মাত্র 50 থেকে 60, আর লাইক হচ্ছে মাত্র 1টা থেকে 2টো। আমি যারা করছে, যারা করে আমার ভিডিও এবং যারা আমার ভিডিও ভালোবাসে, যারা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেছে, আমি তাদের জন্য বলছি না, তারা আমার আপনজন, আমি তাদের জন্যই ভিডিও বের করি। কিন্তু যারা আমার ভিডিও দেখে শুধুমাত্র মানে মানে দেখার জন্য যে কি নাটকটা এখানে হচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে প্লিজ গাইজ, তোমরা যে ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, ঠিক আছে, ওই পাপা কি পাড়িদের এবং পাড়াদের আর কি বলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বা ফলো করে তাদেরকে, ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি সকলে লাইক এবং সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে, কারণ লাইক সাবস্ক্রাইবটাই হচ্ছে আমার খুবই দরকার, ঠিক আছে। একটা ভিডিও তৈরির জন্য প্রচুর কষ্ট হয়, ভিডিওটা পুরোটা আমি নিজেই করি, এডিটিং থেকে শুরু করে থাম্বনেলস থেকে শুরু করে পোস্ট থেকে শুরু করে সমস্তটা ওভারঅল আমি নিজে করি। একটা ভিডিও তৈরি করতে আমার মতো যারা ছোটো মোটো ক্রিয়েটার্স আছে তারাই জানে যে কত কষ্ট হয়। লাইক সাবস্ক্রাইব না করে শুধুমাত্র এমনি যারা দেখছে তাদেরকে, তারা হচ্ছে আমাদের মতো ছোটো মোটো ক্রিয়েটারকে সাবস্ক্রাইব বা সাপোর্ট করবে না। সাবস্ক্রাইব এবং লাইক করে রেখেছে আমাকে, ঠিক আছে, এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে লাইক করে, আমি তাদের জন্যই ভিডিও বের করি এবং সে আমি 1 থেকে 2 জনের জন্যই বের করি এবং সে আমি 20 জন সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদের জন্যই ভিডিও করি এবং তাদের জন্যই আমার ভিডিও করা। আমার তাদের জন্য না, যারা 50 থেকে 60 জন রয়েছে তারা কোনো লাইক এবং সাবস্ক্রাইব করে না, আমি তাদের জন্য ভিডিও যদিও করিও না, তবুও তোমাদের বলতে হয়, হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি যে ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়, প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যায় আজকে ভিডিওটা। এর আগে একটা ভিডিওতে ধুরন্ধর দ্য রিভেঞ্জের ডিটেলসের পার্ট 1 নিয়ে আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি বলবো তারা সেই ভিডিওটা দেখে নাও। এমন কিছু হিডেন ডিটেলস আছে যে আমরা পুরো সিনেমাটা দেখার পরও কিছু সিনস যেটা হচ্ছে আমাদের মিস হয়, বলবো তোমাদের সিনেমাটা দেখাই বৃথা। তো সেরকমই আজকে পার্ট 2 নিয়ে আমি আজকে চলে এসেছি। পিক হিডেন ডিটেলসেরই পার্ট 2 এটা। পার্ট 1টা আমি বললাম আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো এবং আমি থাম্বনেলস দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো পার্ট 2 নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। ডিটেলস 7 অফ আতিক। আতিক আহমেদ হচ্ছে যে আমার একটা ক্যারেক্টার, যেখানে আমরা সাকিয়া কলোনি, তো ওই সিনে আমার যেটা প্রাসাদের মতো টাইপস আর কি দেখায়, তো ওখানে গানস নিতে গেছিলো হামজার গুরু ওয়াক সিং, তো তাকে গানস দিয়েছিল হচ্ছে আতিক আহমদ, ঠিক আছে। তো আতিক আহমদ যে ক্যারেক্টারটা, এর রিয়েল স্টোরিটা কি তোমরা জানো? যে ইউপি পলিটিশিয়ান এবং ইউপি যে প্রয়াগরাজের পলিটিশিয়ান এবং আমি বলতে পারি মাফিয়া টাইপ বা গ্যাংস্টার টাইপই বলতে পারো, লাইফের রিয়ালিটি এবং কিছুটা আর কি ফিকশনাল মিক্স করে আর কি ক্যারেক্টারটাকে ডিজাইন করেছে, আর কি ক্যারেক্টারটাকে প্রেজেন্টও করেছে আদিত্য ধুরন্ধর দ্য রিভেঞ্জে। বললে বেশি অবাক হবে যে এর কী বলে ওপর কিন্তু 160টারও বেশি কিন্তু মার্ডার কেসের কিন্তু কেসেস ছিল। সামনে দিয়ে যখন পুলিশ তাকে আর কি জেলে নিয়ে যাচ্ছিল, কারা হচ্ছে তার মাথায় আর কি গানস দিয়ে হেডশট করে দেয় এবং তাকে ওখানেই মেরে দেয়। এবং ঠিক সিনেমাটাতেও কিন্তু এটা রিয়েল আতিক আহমদের সঙ্গে হয়েছিল। ঠিক সিনেমাটাও কিন্তু যে আতিক আহমদ কিউর পরিবর্তে এফ করে দেওয়া হয়েছে এখানে, তো তাকেও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু দেখানো হয়েছে গাইস। তার 8 রিয়েলিটি অফ খানানি, এই ক্যারেক্টারটা হচ্ছে রিয়েল লাইফেও ছিল। যখন
8ই নভেম্বর যখন 2016 সালে যখন নোটবন্দি হয়েছিল, 500 থেকে 1000 টাকার মতো যে ক্যাশ, সেটা হচ্ছে নোটবন্দি করে দেওয়া হয়। সেই নোটসগুলো উইথড্র করার আর কি ডিসিশন নেওয়া হয়। এবার কথা হচ্ছে যে আমি হঠাৎ মুভি রিভিউ করতে করতে নোটবন্দির কথা কেন বলছি? হ্যাঁ, সেই 8ই নভেম্বর 2016 সালে নোটবন্দির কথা, সেইটাই বলতে চাইছি। কেননা হচ্ছে এই নোটবন্দিতেই লুকিয়ে রয়েছে আসল হিডেন ডিটেলস নোটবন্দিতেই লুকানো রয়েছে, যেটা তোমরা পুরোপুরিভাবে মানে মিস করতে পারো। তো আমি বলে দিচ্ছি আমি এখানে। খানানির নকলি নোটের হচ্ছে ফ্যাক্টরি ছিল ইন্ডিয়াতে, যাতে নকলি নোট যাতে আরো অ্যাভেলেবেল থাকে, এটাই মেন মোটিভ ছিল খানানি এবং তার টিমের। হামজা এখানে কিন্তু খানানির কিন্তু মার্ডারটা কিন্তু হামজার হাত দিয়ে করায়, ঠিক আছে? এমনই রিপ্রেজেন্ট করতে চেয়েছে, বাট রিয়েল লাইফটা কি আসলে? টিভি যখন গভর্নমেন্ট যখন পাওয়ারে যখন আসে, তখনই আর কি নোটবন্দি যে ইমপ্লিমেন্ট করে, তার কিছুদিন পরেই শোনা যায় যে খানানি হচ্ছে সুসাইড করেছে, তার ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে গিয়েছে, সুসাইড করে, এরকম একটা নিউজ বেরিয়ে আসে। সেই সালটা ছিল 2016 এবং 8ই নভেম্বর পরবর্তী কথা বলছি, 16 সাল ছিল। রিয়েল লাইফে খুনটা কে করেছিল তাকে, বা মার্ডারটা তাকে কে করেছিল, সেটি কোনো অননোন ম্যান না কোনো ম্যাজিক্যালভাবে হয়, কে জানে। কিন্তু সিনেমাটাতে দেখানো হয়েছে হামজা কিন্তু খানানিকে কিন্তু মারে, এবং তার রণবীর সিংকে অথবা হামজাকে পুরোপুরি ব্যাটম্যান একটা ব্ল্যাক রেডের শ্যাডো ফেলে রিফ্লেকশন করে তাকে দেখানো হয়। কিন্তু রিয়েল যে ইনসিডেন্টটা, সেটাও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে। ডিটেলস অফ হামজা। সিনেমাতে কিন্তু আমরা হামজাকেই কিন্তু স্পাই হিসেবে কিন্তু দেখি লিয়ারিতে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম রিজওয়ানকেও, আদম সাহাবকেও। এই নামটা বললে কিন্তু কন্ট্রোভার্সিয়াল হবো, তবুও বলেই দিই, জামিলিও কিন্তু সাথ ছিল, যেখানে কিন্তু দেখে কিন্তু সিনেমাটাতে বোঝা যায় যে সেও কিন্তু অ্যাজ এ কিন্তু স্পাই, এরকম কিন্তু দেখানো হয়েছে সিনেমাটাতে, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু রিয়েলও কিন্তু জামিলি সাহাব রয়েছে, তাকে তো জানি তার কী এখন অবস্থা হচ্ছে। জামিলি সাহাব जो आधा है उधर का और आधा है इधर का, এটা মেরা ক্যারেক্টার। তখন হামজাকে মারার পর, ইয়ালিনাকে ফোন কল করার পর, যখন তার সমস্ত কিছু এভরিথিং হামজা এবং স্পেশালি সিগারেটটা যখন রিজওয়ানকে দেয় এবং মুভির এন্ডিংও কিন্তু আমরা দেখতে পাই যে রিজওয়ান এবং যে হামজা কিন্তু ট্রেনিং করতে, ঠিক আছে? এবার এখানে একটা সমস্যা, যে আমি হঠাৎ রিজওয়ানের নামটা কেন বলছি, কারণ এখানে একটা ডিটেলস লুকিয়ে আছে গাইজ। আর একটা ডিটেলস না এক্সপ্লেন করলেই নয়, এখানে যখন সব কিছু দিয়ে আসছে তা হামজা তো যে ডায়েরিটা দিয়েছিল, সেটা কিন্তু রিজওয়ানকে যে ডায়েরিটা দিয়েছিল, সেটা হচ্ছে কিন্তু সেখানে কিছু ছোটোখাটো টেরোরিস্টদের নাম ছিল গাইজ। তো সেই টেরোরিস্টদের হতে পারে পার্ট 3-তে, যেটা কিন্তু পার্ট 2-তে দেখানো হয়নি, যেটা এখানে কিন্তু একটা হিডেন করে একটা রেখে দিয়েছে গাইস। ইন্ডিয়া হচ্ছে সিগারেটটাকে জ্বালিয়েও দেয় যখন ইন্ডিয়াতে আসার আগে, যে হামজা থেকে যখন আবার জাসকির তার আবার আগের জীবনে সে ফিরে আসে, তো তখন সিগারেটটা দেওয়ার বা জ্বালিয়ে দেওয়ার হচ্ছে একটাই যেটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যেহেতু জাসকিরের যে ছিল, সেটা হচ্ছে কিন্তু জাসকিরের শিখ ধর্মের ছিল, শিখ ধর্মে কিন্তু স্মোকিং করা নট অ্যালাউড। ডিটেলস 10 ফাদার অ্যান্ড সন বন্ড। তো জাসকিরাত যখন এক্সপ্রেস করে যখন চাক্কি ব্যাংকে যায়, তখন এখানে একটা মা এবং ছেলেকে দেখানো হয়, ঠিক আছে? মাদার আর সনের এটা বন্ডকে দেখানো হয়। ইনস্টাগ্রামে যারা রিলস এডিটাররা রয়েছে, তারা এটা দাবাক ইউজ করবে, বাট খ্যার এটা আমাকে বলতেই হবে। তো মা ছেলের একটা হাসি খুশি, সে ট্রেনের একটা পাশে সে খেলছে, তখন হামজা একটা ট্রেনের একটা দিকে বসে এবং সেখান থেকে সে মুখ পুরো ঘুরিয়ে নিয়েছিল, ঠিক আছে? তো এখানে একটা ডিটেলস কিন্তু লক্ষ্য করা যায়, এবং এখানে এই প্রসেসটাকে 2বার অর্থাৎ 3বার কিন্তু শ্যুট করা হয়েছে। করাচি বাসে বসে যে ওই যে মাদার আর সন বা ইন্টারনেটে দেখানো হয়েছে, সেখানেও করাচির বাসে কিন্তু সে সেম একটা মাদার একটা সনের একটা বন্ড দেখতে পায়, যেখানে হচ্ছে একটা হ্যাপি একটা মোমেন্টে দেখানো হয়, একটা হ্যাপি একটা স্মাইল একটা এক্সপ্রেশন দেয়, যেটা খুবই ইমোশনাল ছিল। এবং সেম শ্যুট রিপিট করে হচ্ছে আদিত্যধার হচ্ছে যখন জাসকিরাত তার হোম, যখন তার পাঠানকোট ইন্ডিয়াতে তার গ্রামে পাঠানকোটে যখন সে ফিরে আসে,
উপস, এখানে একটা সরি, এখানে একটা ভুল হয়ে গেল। আমি এখানে পাঠানকোট কেন বললাম? আমার ভিডিওর ফার্স্ট যে পিক ডিটেলসটা যেটা আমি রিভিউ মানে করেছি, সেটা তো আমি তোমাদের দেখতে হবে। তো সেখানে তুমি বুঝতে পারবে যে আমি কেনই কথাটা বললাম। জাসকিরাতের সামনে জাসকিরাত যখন তার হচ্ছে ভিলেজ পাঠানকোটে যখন বললাম, তো সে যখন ফিরে আসে তখন ঠিক সেম সিন, যেটা হচ্ছে একটা মাদার আর হচ্ছে সনের একটা বন্ড, যেটা এফেকশন, এটা জাসকিরাতের সামনে রিক্রিয়েট করা হয় আবার, যেটা যেখানে পুরো ক্লিয়ারলি একটা কিন্তু এবারটা কিন্তু যখন সে কারাচির পাশে ছিল সেখানে কিন্তু একটা হ্যাপি স্মাইল ছিল, এখানে কিন্তু সে হ্যাপি স্মাইল ছিল না, এখানে একটা ইমোশনাল স্মাইল ছিল এবং সে চোখ দিয়ে তার হচ্ছে জল পড়ছিল। সেখানে থেকে তারপরে আবার সে মাথা আর কি ঘোরায়, যেমন সে প্রথম দুটো মিনিট সিনে বললাম। তো ঠিক সেরকমভাবেই কিন্তু এখানেও কিন্তু শ্যুট করা হয়েছে, তবে এই স্মাইলটা ছিল একটু কিন্তু ইমোশনাল এক্সপ্রেশনের একটা স্মাইল। সিনটা রিক্রিয়েট করার মাধ্যমে কিন্তু জাসকিরাত কিন্তু সেটা হচ্ছে মায়ের যে ক্লোজারটা ক্লিয়ার হয়ে যায়, যে জাসি হচ্ছে যে ওয়্যার ফিনিশ করে সে কিন্তু হচ্ছে মায়ের যে যে ক্লোজারটা আরও অ্যাটাচমেন্ট কিন্তু হয়ে যায় এখানে এই সিনটার মাধ্যমে। 11 স্টোরি অর্থাৎ লাইবা, এখানে লাইবা যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে কিন্তু এখানে যে মেজর ইকবালের কিন্তু এখানে ডটার, ঠিক আছে। লাইবা এই ক্যারেক্টারটা আমাদের বলতে পারে অনেকে নামটাই শোনেনি কেউ, কেন এবার এটা বাড়িকে, হ্যাঁ, এখানে যে মেজর ইকবালের যে ডটার হয়েছিল, যে কন্যা হয়েছিল, তার হচ্ছে মেয়েটার নাম ছিল কিন্তু লাইবা। ইভেন্টসের আমরা চ্যাপ্টার 3-তে দেখতে পাই যে যখন ঘোস্ট ফ্রম দ্য ফার্স্টে দেখানো হয় যে এখানে যে ইকবালের যে ডটার তার কিন্তু ডাউন সিনড্রোম কিন্তু রোগে আক্রান্ত ছিল, যেটা হচ্ছে মূলত হয়ে থাকে যখন সেলস ডিভিশনের সময়, যখন এক্সট্রা ক্রোমোজোম 21-এর ফলে এই রোগটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আমি যদি একটু সায়েন্সে কাছাকাছি, যদি কিছু যারা সায়েন্সের বান্দাবান্দি আছো প্লিজ মাফ করে দেবে, ঠিক আছে। ডাউন সিনড্রোমটার মাধ্যমে যে কি এখানে ইম্প্যাক্ট করেছে, যে এখানেই কিন্তু এই যে লাইভা যে ক্যারেক্টারটার মধ্যে এমন কি আছে গাইস, ইয়েস ইন ডিটেলস লুকিয়ে আছে, যেটা তোমরা খেয়াল করোনি। ইকবাল ক্যারেক্টারটার যেরকম হচ্ছে বাড়িতে তার রেসপেক্ট, ঠিক আছে, তো ঠিক সেরকমই আমার রেসপেক্ট, সরি একটুখানি পার্সোনাল হয়ে গেলো ব্যাপারটা। তো ঠিক সেরকমই কিন্তু যে যেটা দেখানো হয়েছে, যে যেখানে লাইভা যেখানে একটা পেন্টিং ড্র করে, তো সেখানে কিন্তু যখন মেজর ইকবালের এন্ট্রি হয় এবং তখন যে এখানে যে তার হচ্ছে ড্রয়িংটা যখন দেখে ইকবাল, তখন সে পুরোপুরি এখানে ক্লিয়ারলি আমাদেরকে দেখান ছেলে এবং মানে এখানে এবং তার যে মেয়ে, মানে এখানে এবং মাঝখানে একটা ছোট্ট একজনকে মেয়েকে দেখায় এবং পাশে একটা ব্ল্যাক শ্যাডো, অর্থাৎ যেখানে যে একটা ছেলের মতো হয়েছে যে দুটো, যে সেটাকে কিন্তু মা বাবা, যেটা হচ্ছে ইকবাল এবং তার হচ্ছে ওয়াইফের কথা বোঝাচ্ছে, এবং যে ছোটো যে বাচ্চা মেয়েটাকে এঁকেছে লাইভা, সেটা হচ্ছে এটা একটা ব্ল্যাক শ্যাডো লক্ষ্য করা যায়। তো সেই ব্ল্যাক শ্যাডোটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে কিন্তু ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। ছেলে মেজর ইকবালকে কিন্তু একদমই সহ্য করতে পারতো না। তো মানে এটার মাধ্যমে বোঝা যায় যে যে ব্রিগেডিয়ার যে জাহাঙ্গীর যে ছিল, সে যে কতটা এখানে কিন্তু রেপিস্ট এবং কতটা যে মাফিয়া টাইপ এবং কতটা কিন্তু এটা খারাপ ছিল। বাজে বাজে যে সমস্ত কাজ ছিল, এমন কোনো বাজে কাজ ছিল না যে সে করেনি গাইস, ঠিক আছে। এবং এটাও তো শোনা যায় বা যে সে বলতে থাকে যে আমার আমলে যে বাংলাদেশের যে অরতকে সে সারেআম কিন্তু রেপ করেছে সে, ঠিক আছে। তো এই ধরনের খারাপ খারাপ কাজে আইডলস 12 দ্য সিক্রেট অফ জাসকিরাত, উজের এবং হামজা দুজনের কিন্তু গান পয়েন্ট এবং গান ধরার স্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, অর্থাৎ হামজার গান ধরার স্টাইলকে পুরোপুরি বোঝা যায়, তাই কিন্তু একটা ডিটেলস দেখেই বোঝা যায় যে সে হচ্ছে কিন্তু এখানে কিন্তু এই নর্মাল কোনো মাফিয়া কিন্তু নয়, যেটা কিন্তু পাকিস্তানের মানে যারা যারা মানে ওজার থেকে শুরু করে আরও যারা যারা ছিল তারা কেউই ধরতে পারে, কেন জানি না। জাসকিরাত অফকোর্স, তো সে হচ্ছে যখন করছিল ঠিক সেই রকমই আর কি অ্যাকসেন্ট দেখানো হয়েছে কিন্তু হচ্ছে ইকবাল এবং অন্যান্য যারা টেররিস্ট আছে তাদের সঙ্গে, ঠিক আছে। যখন আমরা ঠিক সেমভাবে পার্ট 1-এ যেরকম রহমান ডাকিতকে মেরেছিল, ঠিক সেরকমভাবে অ্যাকশন, এবং বিশেষ করে যখন এখানে মেজর ইকবালকে যখন যেভাবে আর কি অ্যাকশনগুলো করছিল, ঠিক সেরকমভাবে কিন্তু যে রিজওয়ানের সঙ্গে যখন সে তার হচ্ছে যে মিলিটারি ক্যাম্পে যে যখন আর কি প্র্যাকটিস করছিল, ঠিক সেরকমই কিন্তু সেম টু সেম কিন্তু এখানে কিন্তু অ্যাকসেন্টটাও কিন্তু শ্যুট করা হয়েছে এবং ট্রেনিংয়ের মাধ্যমে, ঠিক আছে। আমাদের মুভির এন্ডিংয়ে কিন্তু দেখানো হয়েছিল যে সার্কেল করে পা উপর দিক করে যে ইকবালকে যেরকমভাবে মেরেছিল, যখন একটা চেন ধরেছিল ওই সিনটা, যেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক সেরকম কিন্তু ট্রেনিং করেছে কিন্তু জাসকিরাত
কিন্তু সেটা মুভির এন্ডিংয়ে কিন্তু আমরা দেখতে পাই সে ইন্ডিয়া থেকে ট্রেনিং করেছে একটা মিলিটারি যে ক্যাম্পে, সে কিন্তু যে ট্রেনিং করতে কিন্তু দেখানো হয়েছে পুরো সিনটা মুভির এন্ডিংয়ে গাইজ। তো এরকমই আর কি আরও অনেক পিক ডিটেলস রয়েছে যেগুলো তোমরা খেয়ালই করোনি। আরও এরকম ডিটেলস কি ভিডিও বের করব না, আমি অন্য কোনো সিনেমা করব না, ধুরন্ধর নিয়েই আবার কোনো পিক ডিটেলস বা ধুরন্ধরের কোনো আর কি ভিডিও আমি পোস্ট করব, না অন্য কোনো সিনেমা নিয়ে আমি ভিডিও করব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কী করবো এর নেক্সট ভিডিও। যদি বলো যে অন্য কোনো সিনেমা, তাহলে অবশ্যই অন্য কোনো সিনেমা করবো, যেগুলো না ধুরন্ধর নিয়েই আমি করবো, তাই ধুরন্ধর নিয়েই করবো, আরও পিক ডিটেলস বের করবো। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং অবশ্যই বড় বলছি চ্যানেলটা নতুন হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এবং করলাম ভিডিওটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।